শোনো ফয়সাল, আমি বেঁচে থেকে কি করব? যে তাতে আমার পূর্বপুরুষের রক্ত মিশে আছে, আজ সেই তাঁত আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি তাঁত ছাড়া এক জীবন্ত লাশ। আব্বা, তাঁত ফেরত পাওয়া যাবে। আপনি এভাবে হাল ছেড়ে দিলে আমাদের কি হবে? আল্লাহর উপর ভরসা রাখুন আব্বা। খোদার এই তল্লাটে নেই মা। এখানে শুধু কালো টাকা আর দুর্নীতির রাজত্ব চলে। মহাজন আকবর শহরের বড় কর্তাদের কিনে নিয়েছে, সব ভুয়ো দলিল তৈরি করেছে। কাল সকালে আমার কারখানায় ওদের তালা ঝুলবে, আমার বুকের উপর দিয়ে তালা ঝুলবে মা। অয়ে রহমত, কানে এলো তুমি নাকি নদীতে ঝাঁপ দিচ্ছিলে। বেশ চমৎকার কাজ করছিলে। ভারী পাথর বাঁধার জন্য টাকা দেব নাকি? আকবর, একজন অসহায় তাঁতির সম্বল কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাও কি করে? আমি সদরে গিয়ে তোমার নামে জাজের কাছে নালিশ করব। জাজ সাহেব আবার কে হে? এই এলাকার জাজ আমি। এই দেখো, আমার নীল কালির স্বাক্ষর রয়েছে। এটা কেমন ইনসাফ স্যার? আপনি শিক্ষিত মানুষ, আপনি জানেন যে আকবর সাহেব বানোয়াট কথা বলছেন, তারপরও আপনি একজন অসহায় তাঁতির পেট কাটছেন। এটা জাজ কোর্ট নয় যে তুমি এখানে সাফাই গাইছ। তোমার স্থান রান্নাঘরে, গিয়ে ভাত রাঁধো। এটা জ্ঞানী মানুষদের কাজ। তুমি অশিক্ষিত পাড়াগাঁয়ের মেয়ে আমাকে আইন বোঝাবে? স্যার, এরা পাড়াগাঁয়ের মহিলা, এরা কেবল কাঁদতে আর অভিশাপ দিতেই জানে। শোনো মিয়া, কাল ভোরে সূর্য ওঠার আগেই তাঁতঘর ফাঁকা করে দেবে, নয়তো তোমার ছেলেকে চুরির মামলায় জেলে ঢুকিয়ে দেব আর সারা জীবন পচবে। আমরা কিছুই পাল্টাতে পারবো না সাদিয়া, কিচ্ছু আটকাতে পারবো না। ওরা ভীষণ প্রভাবশালী। ওদের স্বাক্ষরে এতটা ক্ষমতা যে একটি নির্দেশ দিয়ে আমাদের ভবিষ্যৎ শেষ করে দিল। এই দুনিয়ায় গরিব হয়ে জন্ম নেওয়াটাই সবথেকে জঘন্য অপরাধ। আমাদের কোনো ক্ষমতা নেই, তাই আমাদের কোনো মূল্য নেই আব্বা। আপনি শতভাগ সত্যি বলেছেন। ক্ষমতা নেই বলেই আমাদের কোনো সম্মান নেই। আকবরের দাপট তার অর্থে নয়, ওই আমলার নীল কালিতে। তুমি কি ভাবছো সাদিয়া? ওই কর্মকর্তা আমার শিক্ষা নিয়ে উপহাস করেছে তো। সে বলেছে আমার গণ্ডি কেবল রান্নাঘরে। এবার আমি তাকে দেখিয়ে দেব যে পল্লীর একজন সাধারণ তাঁতির বাড়ির মেয়ে যখন নিজের পেশা এবং পরিবারকে আগলাতে ঘুরে দাঁড়ায়, তখন সে কি ঘটাতে পারে। তোমার কথার অর্থ কি? আমি বিসিএস দেব আব্বা। এই উঠোনেই বসব, এই মাটির প্রদীপ চালিয়েই প্রস্তুতি নেব। আমার কাছে নগরের টিউশনের অর্থ নেই, তবে আমার ভেতরে এমন আগুন আছে যা অন্য কারও মাঝে নেই। আমি একাই প্রস্তুতি নেব। বিসিএস? সাদিয়া, এটা কোনো রসিকতা নাকি? নগরে অসংখ্য শিক্ষার্থী দিন রাত পড়ে। আমরা তো মূর্খ শ্রমিক। শ্রমিকের কাজও তো সারাদিন রোদে পুড়ে মরা, তাই না ফয়সাল সাহেব? সকালে সুতো বুনব আর রাতে ওই বাবুদের ঘুম কাড়ার আয়োজন করব। এটা আমার ওয়াদা রইল বা। একদিন এই উঠোনেই সেই দামি গাড়ি আসবে, তবে সেই গাড়ি থেকে আকবরের পোষা আমলা নয়, আপনার এই মেয়ে নামবে এই শহরের ম্যাজিস্ট্রেট হয়ে। সাদিয়া, রাত ৩টে বাজে, ঘুমিয়ে পড়ো। কাল সকাল ৫টায় তোমাকে বড় মহাজনের সুতো কলে মজুর খাটতেও যেতে হবে। ঘুম এবং ক্ষুধা, এই দুটোই ম্যাজিস্ট্রেট হওয়ার রাস্তায় সবথেকে কঠিন দেওয়াল ফয়সাল সাহেব। আজ যদি ঘুমিয়ে কাটাই, তাহলে আব্বার ওই লাঞ্ছনা কোনোদিন দূর হবে না। তবে গুরু ছাড়া, টিউশন ছাড়া এসব কিভাবে সম্ভব? মানুষ বলে নগরের চৌকস শিক্ষার্থীরাও আটকে যায়। আটকে যায়? তুমি কেবল পুরনো পত্রিকা ঘেটে জাজ হবে? যাদের পকেটে অর্থ থাকে তারা মেধা কেনে ফয়সাল সাহেব, তবে যাদের স্পৃহা থাকে তারা রূপ কথা বানায়। আমি কেবল এইটুকু জেনেছি যে এই পরীক্ষা কেবল খাতার নয়, আত্মবিশ্বাসেরও লড়াই। মা, এই ধরো, বাজারের এক পুরনো চায়ের দোকান থেকে চেয়ে এনেছি। এখানে রাতে বাবুদের কথাবার্তা শোনায়। আমি শুনেছি তারা বলে অধ্যবসায়ই নাকি মূল। এটা টেপ রেকর্ডার নয়, এটা আমার হাতিয়ার। আব্বা, আপনি দুশ্চিন্তা করবেন না। আপনার এই মেয়ে এই পরিবারের দিন বদলে আনবে। ওই দেখো, ভবিষ্যৎ জজ ম্যাডাম যাচ্ছেন। শুনছি সুতো বুনতেও নাকি ধারা মুখস্থ করে। কি সাদিয়া, জজ হলে আমাদের মতো ফকিরদের মনে থাকবে তো, নাকি তুমিও আকবরের মতো আমাদের গলা ধাক্কা দিয়ে তাড়াবে? যেদিন আমি বিচারক হব না খালাম্মা, সেদিন টিউবওয়েলে পানি নিতে আসা কোনো নারীকে আর অপমান সইতে হবে না। প্রত্যেকে তাদের ন্যায্য মর্যাদা বুঝে পাবে। ওমা তাই? লম্বা চওড়া বুলিয়া ওড়াতে এসেছে। চুলায় হাড়ি চড়ে না, আর স্বপ্ন ধরেছে আসমানের। ওহে ম্যাজিস্ট্রেট, আমার বাইকের প্লেট লিখে নাও, দরকারে আসবে। খবর পেলাম তুমি নাকি প্রচুর শিখছ। এসো, এই চাকায় কত গ্রাম কাদা লেগেছে তার অঙ্ক করে দেখাও। চাকার কাদা তো বর্ষায় পরিষ্কার হয়ে যাবে আকবর সাহেব, তবে যে দাম্ভিকতা আপনার মগজে গেঁথে আছে সেটা মুছতে গেলে বিচারের বর্ষা প্রয়োজন। এই, তোমার বড্ড জবান বেড়েছে মনে হচ্ছে।
ভুলে গিয়েছ যে তোমার শ্বশুর এবং তোমার বর আমার কারখানায় খাটে? একটা ইশারা করলে তোমার এই খাতাগুলো আগুনে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলব। খাতা পুড়িয়ে ফেলবেন, কিন্তু আমার মস্তিষ্কে যা স্থায়ী হয়ে আছে তা কিভাবে সরাবেন? গায়ে হাত দিন আকবর সাহেব, বুঝে নেব। 10 দিন বাদে কোর্টের লোক আসবে তোমার ভিটে বাজেয়াপ্ত করতে। তখন তোমার এই বিদ্যে দেখিয়ে ভিটেটা আগলাও। না না, এই খাতাগুলো যেন না হারায়, এটাই আমার বাঁচার সম্বল। সাদিয়া, খাতা রাখো, আগে আব্বাকে বাইরে বের করো, চাল ভেঙে পড়তে পারে। না, এই খাতাগুলো নষ্ট হলে আমি আর জীবনে সোজা হতে পারবো না। মাবুদ, তুমি আমারে কেমন পরীক্ষা নিচ্ছ? একদিকে আকবর এবং অন্যদিকে এই অভাব। আমার বিচারক হওয়া কি এতটা অসম্ভব? আসলেই কি কোনো অসহায় তাঁতির মেয়ে জীবনে বিশাল স্বপ্ন বুনতে পারে না? সাদিয়া, এবার ক্ষান্ত দাও। আব্বার সারারাত ভীষণ কাঁপুনি, ঘরে পথ্যের জন্য একটা সিকিও অবশিষ্ট নেই। কাল তোমার বিসিএসের কাগজ জমা করার শেষ তারিখ। কোথা থেকে আনবো ফিয়ের অর্থ? এই খাতাগুলো আমাদের খাবার যোগাবে না। ফয়সাল সাহেব, এই খাতাগুলো কেবল পাতা নয়, এটা আমাদের মুক্তির চাবিকাঠি। আমাকে কেবল আজকের সময়টা দিন, আমি ফর্ম জমার অর্থ এবং আব্বার পথ্য দুটোই জোগাড় করব। কিভাবে? এই তল্লাটে কেউ আমাদের হাওলাত দেবে না। আকবর সবাইকে তটস্থ করে রেখেছে। হাওলাত নেব না ফয়সাল সাহেব, শ্রম দেব। বটে রে, শহরের ভবিষ্যৎ জজ ম্যাডাম মাটি কাটছে। কি হলো তোমার ওই ভারী ভারী খাতাগুলোর? আমি তো পূর্বেই বলেছিলাম তোমার দৌড় কেবল শ্রমিক হওয়ার। মাটি কাটা কোনো তুচ্ছ পেশা নয় আকবর সাহেব। এই মাটি কেটেই আমি আমার বিসিএসের টাকা জোগাড় করব, এবং মনে রাখবেন, এই উপার্জনের পয়সা দিয়েই আমি একদিন আমার আব্বার হারানো তাঁত ফেরাব এবং আপনাদের মতো শোষকদের দর্প চূর্ণ করব। তোমার মুখে খুব বুলি ফুটেছে। টাকা জমা দিলেও বাকি 10 দিন তো পূর্ণ হয়ে গেছে। আজ সন্ধে তোমার ভিটে বাজেয়াপ্ত হবে। ওসি তারেক নিজে ফোর্স নিয়ে আসছেন তোমার আসবাবপত্র উঠোনে ছুঁড়ে ফেলতে। ওহে ফয়সাল, বের করো সব জিনিসপত্র উঠোনে। 10 দিনের মেয়াদ শেষ। এখন এই কারখানা এবং এই তাঁত ঘর আমার। কনস্টেবল, ভেতরে ঢোকো, যা মাল সামান আছে সব উঠোনে ছুঁড়ে ফেলে দাও, এবং ওই যে ওর স্ত্রীর খাতাগুলো রাখা আছে সেগুলো সবার আগে ড্রেনে ফেলবে। ইয়েস স্যার। আর এক কদমও বাড়াবেন না কনস্টেবল ভাই, নয়তো ইউনিফর্ম কেড়ে নিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। এই মেয়ে, তুমি আমাকে আইন শেখাবে? আমার হাতে আদালতের নির্দেশ আছে। আমি এক্ষুনি তোমাকে সরকারি ডিউটিতে বাধা প্রদানের দায়ে লকআপে ঢুকিয়ে দেব। আপনি আমাকে আইন শেখাতে আসবেন না ওসি সাহেব। আমি এই ধারাগুলো কেবল মুখস্থ করিনি, আত্মস্থ করেছি। সিভিল প্রসিডিয়ার কোডের 60 নম্বর সেকশন পড়েছেন আপনি? সংবিধানে স্পষ্ট বলা আছে যে একজন অভাবী তাঁতির বসতঘর এবং তার পেশার সরঞ্জাম রাষ্ট্র কখনোই ক্রোক বা নিলাম করতে পারে না। স্যার, এ কি বলছে? আপনি তো কথা দিয়েছিলেন সব চূড়ান্ত হয়ে গেছে। যদি আপনার পুলিশ আজ আমাদের ভিটেতে হাতও দেয়, তবে কাল সকালেই আমি জাজ কোর্টে আপনাদের দুজনের নামে রিট করে দেব। এবং বিশ্বাস করুন ওসি সাহেব, আপনার ওই বন্দুক এবং আপনার চাকরি দুটোই চিরতরে বাতিল হয়ে যাবে। পিছনে হটো, এই মেয়ে কানুন বোঝে। ও যদি আদালতে মামলা ঠুকে দেয় তবে আমার পথ চলে যাবে। চলো এখান থেকে। আকবর স্যার, আপনি একজন গণ্ডগ্রামের মেয়ের কথায় ঘাবড়ে গেলেন? ও গণ্ডগ্রামের নয় আকবর। ও নিজে থেকে এমন সব কানুন জেনে নিয়েছে যা নামি দামি ব্যারিস্টাররাও বোঝে না। আমি রিস্ক নিতে পারবো না। তুমি আজ কানুনের ধারা দিয়ে আমার পথ আটকেছ তো? মনে রেখো, কাল সকালে নগরে তোমার লিখিত পরীক্ষা আছে। দেখব কিভাবে জ্যান্ত ওই কেন্দ্র অবধি পৌঁছাও। যদি পরীক্ষা দিতে পারো তবে আমার নামও আকবর নয়। সাদিয়া, তুমি আজ ভিটে তো বাঁচিয়ে নিলে, তবে কাল ভোরে আকবরের মাস্তানরা পুরো রাস্তায় ওত পেতে থাকবে। তারা তোমাকে খুন করে ফেলবে। সাদিয়া, তুমি কাল পরীক্ষা দিতে যাবে না। পরীক্ষা তো কালই হবে ফয়সাল সাহেব, এবং আমি যাব। আব্বার সম্মানের দোহাই দিয়ে আমি পিছু হটতে পারবো না। তাতে কাল সকালে যদি আমার মরণও লেখা থাকে। ফয়সাল সাহেব, আপনি এখানেই আব্বার কাছে বসুন। আমি বাঁকা পথ ধরে নগরে যাওয়ার লোকাল বাসটা ধরে নেব। আমি একাই যেতে পারবো। একজন স্বামীর দায়িত্ব কেবল অন্ন জোগাড় করা নয় সাদিয়া, নিজের বউয়ের লক্ষ্য এবং তার মর্যাদার পাহারা দেওয়াও তার কর্তব্য। যতক্ষণ আমার দেহে একটুও শ্বাস আছে, আকবরের কোনো মাস্তান তোমার ছায়াও মারাতে পারবে না। চলো। রওনা দিলে কোথায় ম্যাজিস্ট্রেট ম্যাডাম? পরীক্ষার সেন্টার তো সদরে, তবে তোমার এবং তোমার বরের শেষ ঠিকানা যেই ধুলোর পথেই বানানো হবে। আকবর, পথ ছাড়ো। যদি সাদিয়ার শরীরে একটা টোকাও লাগে তবে আমি তোমার রক্ত ঝরাবো। একজন কুলি এতটা স্পর্ধা দেখায়? খতম কর শালার বেটাকে, আর ওই ফাইলটা ছেড়ে নর্দমায় ফেল। এই রাষ্ট্রে হাকিম কেবল ছানিরাই হয়, তোমাদের মতো কাঙালরা নয়। উফ! ফয়সাল সাহেব, না আকবর সাহেব, আমাকে মাফ করে দিন। আমি পরীক্ষা দিতে যাব না। আমার বরকে ছেড়ে দিন। আমি পরাজয় স্বীকার করছি। এখন পরাজয় মানলে কি লাভ? এখন তো আমি এই কিটটাকে এই জায়গাতেই কবর দিয়ে দেব। কেড়ে নে ওর ঝোলাটা। সাদিয়া, দৌড়াও এই জায়গা থেকে। আমার জীবন এই দেহে নয়, তোমার খাতায় আছে। সাদিয়া, আজ থমকে দাঁড়ালে আমি জ্যান্ত লাশ হয়ে যাব। আব্বার অপমানের কসম, দৌড়াও এই জায়গা থেকে। আমার এই বলিদান যেন অকেজো না হয়। তোমার কাছে আমার জীবনের কসম, দৌড়াও। আটক করো কে? ও যেন বাস স্ট্যান্ড অবধি যেতে না পারে। আমাকে প্রবেশ করতে দিন। আমার বিসিএস এর লিখিত পরীক্ষা আছে। সময় পার হয়ে গেছে। 10টা
10টা বেজে গেছে। কানুন সকলের ক্ষেত্রে সমান। এখন আর দরজা খুলবে না। আগামী বছর এসো। আগামী বছর নয় চাচা। আমার স্বামী এই পরীক্ষার খাতিরে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমার আব্বার মর্যাদা বাজি রাখা আছে। মেহেরবানি করে দরজাটা খুলে দিন। আমার গোটা ভবিষ্যৎ এবং একটা নিষ্পাপ পরিবার ছাই হয়ে যাবে। এসব কি তামাশা হচ্ছে কদম? এই মেয়েটা এখানে রাস্তায় বসে কাঁদছে কেন? ও বিলম্বে এসেছে। 10টা বেজে গেছে। আমি কানুন মেনে দরজা আটকে দিয়েছি। স্যার, আমি বিলম্ব করিনি। পথে কারখানার মাস্তানরা আমাকে খুন করার পায়তারা করেছে। এই দেখুন স্যার, এটা আমার বরের রক্ত। আমাকে প্রবেশ করতে দিন স্যার, নতুবা আজ কানুনের চেয়ে একজন মাস্তানের জোর বেশি হয়ে যাবে। তালা খোলো কদম। তবে স্যার, কানুন সাধারণের কল্যাণে বানানো হয়। সাধারণ মানুষ কানুনের জন্য নয়। যে নারী নিজের বরের রক্ত মেখেও পরীক্ষা দিতে এসেছে, সেই জাতির ভবিষ্যৎ। দরজা খোলো। পা ছুঁয়ে সালাম করতে হবে না মা। ছোট ভেতরে, তোমার ভবিষ্যৎ পাল্টানোর জন্য তোমার হাতে কেবল 3 ঘন্টা সময় আছে। ছোট, আমাকে ম্যাজিস্ট্রেট হতেই হবে। আমার ফয়সাল সাহেবের জন্য, আমার আব্বার জন্য, নিজের ভিটের জন্য। 4 বছর, পূর্ণ 4 বছর ধরে তুমি এবং তোমার পিতা ওই মেয়েটার আশায় প্রহর গুনছ। আমি তো শুরুতেই বলেছিলাম যে সে শহরে যেয়ে কোনো পয়সাওয়ালার সঙ্গে কেটে পড়েছে। আমার সাদিয়া পালানোর পাত্রী নয় আকবর। তুমি সেদিন ওকে থামানোর চক্রান্ত করেছিলে, তবে সে পরীক্ষা দিতে পৌঁছেছিল। সে ফিরবে, ম্যাজিস্ট্রেট হয়েই ফিরবে। ওরে গর্ধব, সে এতদিনে কোথাও পচে গলে গেছে। আজ এই তাঁতঘরটা পুজিয়ে তোমার এই 4 বছরের অপেক্ষার ইতি টানব এবং এই ভিটায় আমার গোডাউন বানানো হবে। আমার তাঁত ঘর পোড়াস না আকবর। আমি এই ভিটে নিজের রক্ত দিয়ে গড়েছি। আমাকে শেষ করে দে, তবে এটা পোড়াস না। মিয়া, তোমার ভিটেও আমার এবং তোমার জানও আমার। ওহে, ধরিয়ে দে আগুন এই আবর্জনায়, ধরিয়ে দে আগুন। র্যাব! এই র্যাব এখানে কি উদ্দেশ্যে? আব্বা, আজ তো কোনো রেড হওয়ার কথা ছিল না আপনার কাছে। র্যাব, হাত তোলো, লাঠি ফেলে দাও। সকলে হাত শূন্যে তোলো। কেউ নিজের অবস্থান থেকে সরবে না। ওহে ওসি সাহেব, এটা কেমন অভদ্রতা! আপনি চেনেন না আমি কে? আমি গতকালই নেতাকে লাখ টাকার চাঁদা দিয়েছি। কোন অফিসার আপনাকে নির্দেশ দিয়েছে? সাদিয়া, আমার মেয়ে। এই মেয়ে এই দামি জিপে? তুমি জানতে চাইছিলে না আকবর যে কোন অফিসার র্যাব পাঠিয়েছে? এই শহরের নতুন চিফ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছে, তোমার সেই জজ ম্যাডাম, যাকে তুমি মাটি কাটার লায়েক বলে মনে করেছিলে। হাহ, জজ হয়েছ তো কি হয়েছে? তুমি জানো না হাইকোর্ট অবধি আমার ওঠা বসা আছে। এমপি সাহেব আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি। আমি একটি কল করলেই তোমার ট্রান্সফার হয়ে যাবে। কল করো আকবর, তবে এমপি সাহেবকে নয়, তোমার উকিলকে কল করো। কেননা তোমার ওই ঘনিষ্ঠ এমপি গতকাল রাতেই দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়ে গেছেন। আব্বা, এ উন্মাদ হয়ে গেছে। পালাও এখান থেকে। অফিসার, ধরুন ওকে। ওকে পালাতে দেবেন না। 4 বছর আগে তুমি আমার বরের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করেছিলে। আজ আমি তোমাকে খুনের প্রচেষ্টা এবং অসহায়দের কারখানা গ্রাস করার দায়ে হাজতে ঢোকাচ্ছি। তোমার গোটা জীবন এবার জেলের পাথর ভেঙেই কাটবে। আব্বা, বাঁচাও, ও আমাকে শেষ করে ফেলবে। আমাকে মাফ করে দাও মা। আমি দাপটের ঘরে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার সব সম্পত্তি নিয়ে নাও, আমার সব মূলধন নিয়ে নাও, কেবল আমার ছেলেটিকে ছেড়ে দাও। মা, যখন আমি এই ভিটায় তোমার কাছে ইনসাফ ভিক্ষা চেয়েছিলাম, তখন তুমি আমাকে কেবল রান্নাঘরে রাত বাঁধা একজন সাধারণ মেয়ে বলেছিলে। আকবর, তোমার সম্পত্তি এবং মূলধন আমার চাই না। ওগুলো অসহায়দের রক্ত। আমি এখানে কেবল আমার আব্বার তাঁতঘর এবং তার মর্যাদা আদায় করতে এসেছি। ঠিক আছে। মনে আছে ওসি সাহেব, আপনি বলেছিলেন যে আপনার বন্ধুকে খুব ক্ষমতা? ওই সরকারি চেয়ারে বসেই আমি নিজের কলম দিয়ে আপনার বরখাস্ত এবং অ্যারেস্ট ওয়ারেন্ট সই করেছি। কানুন দুর্বলদের পিষে ফেলার জন্য নয়, তাদের রক্ষার জন্য নির্মিত। নিয়ে যান এদের সবাইকে। আমি নিরপরাধ আব্বা। আপনার কারখানা ফিরে এসেছে। আপনার মেয়ে নিজের বাদা রেখেছে। আব্বা, তুই মেয়ে নোস, তুই তো আমার কলিজার টুকরো সাদিয়া, আমার ভিটের রহমত। আজ তুই সেটা বুঝিয়ে দিলি। উন্মাদ তুমি! এক শহরের জজ নিজের বরের পা ছুঁয়ে সালাম করবে? এই জজ শহরের জন্য ফয়সাল সাহেব, আপনার জন্য তো আমি আপনার সাদিয়াই। সেই অমাবস্যার রাতে আপনি যদি নিজের রক্ত না ঝরাতেন, আপনি যদি আমাকে দৌড়াতে না বলতেন, তবে আজ আমি এই পোশাক এবং এই পদমর্যাদা অবধি আসতে পারতাম না। আমার এই অর্জনের মূল খুঁটি হলো আপনার ওই আত্মদান। আমাদেরকে তুই মাফ করে দে মা। আমরা মূর্খরা ভাবতাম নারীরা কেবল উনুন ধরানোই করতে জানে। আজ তুই গোটা পল্লীর দৃষ্টি পাল্টে দিলি। দৃষ্টি আমি পাল্টাইনি চাচা, এই সুতো পাল্টেছে। কারো মেধা শুধু তার জামা কাপড় কিংবা তার বসতবাড়ি দিয়ে হিসেব করা যায় না। মেধা হিসেব করা যায় তার লক্ষ্য দিয়ে। মানুষের বুকে যদি স্পৃহা থাকে, তবে বিনা টিউশনে, বিনা খরচে একটা জীর্ণ তাঁত ঘরে বসেও রূপকথা সাজানো যায়। চলুন আব্বা, এবার নিজেদের এই কারখানায় পুনরায় তাঁত চালাবো। তবে এখন আর এই কারখানায় কখনো কোনো আকবরের তালা ঝুলবে না।